একজন বাঙালি প্রধানমন্ত্রী হবে, সেরকম হলে আমার ডেড বডির উপর দিয়ে হতে হবে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এরকমই বললেন তার আর্মি কমান্ডারদের। শেখ মুজিবের দল পাকিস্তানের নির্বাচনে বিপুল ভোটে জিতেছে, তো কি হয়েছে? তার মানে কি বাঙালির হাতে পাকিস্তানকে ছেড়ে দিতে হবে? তাও আবার আওয়ামী লীগ, ভারতের এজেন্ট ছাড়া কি এই দলটা? ইয়াহিয়া খান রাগে ফুঁসছেন। পূর্ব পাকিস্তানের এই বাঙালি জাতি সেই 47 থেকেই দেখা যাচ্ছে বারংবার পশ্চিম পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে বিক্ষোভ, বিদ্রোহ, আন্দোলন করে চলেছে। শুরু হয়েছিল বাংলা ভাষা নিয়ে, উর্দুকে রাষ্ট্রভাষা মানবে না এরা, বাংলাকেও স্বীকৃতি দিতে হবে এই দাবিতে রাস্তায় রাস্তায় বিক্ষোভ চলছিল। ঠিক হয়েছে, ওই সময় শিক্ষা দেওয়া হয়েছিল গুলি করে, সেই শিক্ষা হয়নি দেখা যাচ্ছে। এখন আবার আরও বেশি বেশি প্রশাসনিক ক্ষমতা চাইছে, আবার শিক্ষা দেওয়া দরকার এই বাঙালিদেরকে। ইয়াহিয়া খান একটি মিটিং ডাকলেন। আর্মি কমান্ডার, নেভি অ্যাডমিরাল আর এয়ারফোর্সের কয়েকজন বাছাই করা অফিসারকে ডাকা হলো সেই মিটিংয়ে। এলেন জুলফিকার আলী ভুট্টো। তিনিও মুজিবুর রহমানের প্রধানমন্ত্রী হওয়া আটকাতে মরিয়া, কিন্তু নির্বাচনকে মেনে নিলে এছাড়া আর কোনো উপায় যে নেই তাদের। শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে পেয়েছে 167 আসন, ভুট্টোর দল পশ্চিম পাকিস্তানে মাত্র 85। সুতরাং যে কোনো রীতিনীতি, সংবিধান যাই বলা হোক না কেন, মুজিবুর রহমানই প্রধানমন্ত্রী হতে চলেছেন। কিন্তু সেটা হতে দেওয়া যাবে না যে। আর কিভাবে ঠেকানো যাবে? প্লট রচনা করা হলো। মুজিবুর রহমান নির্বাচনে লড়াই করেছেন 6 দফা দাবির ভিত্তিতে, যাকে বলা হচ্ছে 6 পয়েন্ট প্রোগ্রাম। সেই 6 দফা দাবির মধ্যে রয়েছে প্রতিটি বাস্তব তথ্য। পূর্ব পাকিস্তান থেকে 75% রপ্তানি হয়, সিংহভাগ বিদেশি মুদ্রা আয় হয় পূর্ব পাকিস্তানের মাধ্যমেই। অথচ সে পায় কতটুকু? 20 থেকে 50% মাত্র। মাথাপিছু আয়ের ফারাক বেড়েই চলেছে। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে 62% প্রায় বলতে গেলে চলে। ধান থেকে নিত্য ব্যবহার্য পণ্যের দাম পূর্ব পাকিস্তানে আকাশ ছোঁয়া, অথচ পশ্চিম পাকিস্তানে কম। পাকিস্তানের 94% প্রশাসনিক অফিসার পশ্চিম পাকিস্তানের। বিদেশ দপ্তরে চাকরিতে 85%ই পশ্চিম পাকিস্তানের লোক। আর্মিতে নিয়োগ 95%ই পশ্চিম পাকিস্তান থেকে আসা লোক। এই তীব্র বৈষম্য মানবে না যে মুজিব। অতএব এই ইস্যুতে তার নির্বাচন লড়া এবং জয়। সুতরাং প্রধানমন্ত্রী হলে সর্বাগ্রে এই বৈষম্য তিনি দূর করবেন, এটাই তার দৃঢ় পরিকল্পনা, আর ঠিক সেটাই আটকাতে হবে। অতএব শেখ মুজিবরকে ইয়াহিয়া খান বললেন, আপনাকে এসব দাবির অনেকটাই ছাড়তে হবে, না হলে পাকিস্তানের মধ্যে অস্থিরতা তৈরি হবে। মুজিব নারাজ, বললেন, প্রশ্নই ওঠে না, একটিও দাবি অন্যায্য যে নয়, কেন প্রত্যাহার করব? ইয়াহিয়া খান ঠিক এটাই চাইছিলেন। তিনি ওই দাবিগুলো পাকিস্তানের বলবৎ করতে দেবেন না। শুরু হলো দড়ি টানাটানি। আর ঠিক এরকম সময় জুলফিকার আলী ভুট্টো বললেন তিনি সংসদ বয়কট করবেন। পশ্চিম পাকিস্তানের জন্য এই বৈষম্য মানা যাবে না। ব্যাস, প্রধান বিরোধী দলের নেতাই যখন ঘোষণা করে দিয়েছেন যে তারা সংসদ বয়কট করবেন, তাহলে তো এটাই সবথেকে বড় সুযোগ ইয়াহিয়া খান
এই সুবর্ণ সুযোগটি নিতে মরিয়া তিনি একটা প্ল্যান কষে ফেললেন। সালটা ছিল 1971, 3রা মার্চ। ইয়াহিয়া খান ঘোষণা করলেন আপাতত সংসদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হোক। কবে চালু হবে? রেডিও ব্রডকাস্টে ইয়াহিয়া খান একটি তারিখের কথা কিন্তু জানিয়েছিলেন, 25শে মার্চ। চেষ্টা করা হবে সেই 25শে মার্চ আবার সংসদ চালু করতে। তার আগে হবে সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনা। আসলে কোনো আলাপ আলোচনা নয়, শেখ মুজিবুর রহমানের সঙ্গে কথা বলতে যাবেন জুলফিকার আলী ভুট্টো। আর সেই সময়সীমায় ইয়াহিয়া খান বৃহত্তর একটি গেম প্ল্যান কষে ফেললেন। কী ছিল সেই গেম প্ল্যান? আর কিছুই নয়, শর্ট ফর্মে যেটাকে বলা হয় গণহত্যা। ঠিক যেদিন সংসদ স্থগিত রাখার জন্য ঘোষণা করা হলো, সেদিনই ঢাকায় পৌঁছে গেল পাক আর্মির বালুচ রেজিমেন্ট। দলে দলে নেমে এলো জওয়ান। হঠাৎ ভারতীয় সীমান্ত থেকে ঘুরিয়ে ঢাকার দিকে নিয়ে আসা হচ্ছে ট্যাঙ্ক। ঢাকার রাস্তায় বেড়ে যাচ্ছে ট্যাঙ্কের চলাফেরা। কি চাইছে পশ্চিম পাকিস্তান? ঢাকাবাসীর বুক কিন্তু কাঁপতে শুরু করলো। ইয়াহিয়া খানের প্ল্যান হলো ঢাকা থেকে চট্টগ্রাম মিলিটারি ব্যারাকগুলিকে যত বাঙালি রেজিমেন্ট আছে তাদের সরিয়ে অথবা নিষ্ক্রিয় পোস্টিংয়ে পাঠিয়ে আরও বেশি পশ্চিম পাকিস্তানের আর্মি জওয়ান পাঠানো হবে, যাদের পূর্ব পাকিস্তানিরা নাম দিয়েছে খান সেনা। সেই প্ল্যান অনুযায়ী একের পর এক C-130 এয়ারক্রাফট নামাচ্ছে ঢাকায়, চট্টগ্রামে। সেখান থেকে বেরিয়ে আসছে দলে দলে খান সেনা। তার আগের দিনই শেখ মুজিবুর রহমান ডেকেছেন ধর্মঘট, 2রা মার্চ। পূর্ব পাকিস্তান জুড়ে শুরু হয়েছে পশ্চিম পাকিস্তানের এই গণতন্ত্র বিরোধী অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ, বিক্ষোভ, আন্দোলন। আগুন জ্বলে উঠছে বাঙালির বুকে। এটাই তো চান ইয়াহিয়া খান। তিনি তার সেনাবাহিনীর সবথেকে বিশ্বস্ত ও অনুগামী অফিসারকে পাঠালেন ঢাকায়, লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। তার নতুন পদের নাম মার্শাল আইন খান। তার নতুন পদের নাম দিয়েছিলেন এটাই ভেবে যে তাকে যদি সেখানে রাখা যায় তাহলে এর আগের অ্যাডমিরাল এহসান বলে আরেকজন ছিলেন, যিনি ছিলেন সেনাপ্রধান, তাকে তিনি সেই জায়গা থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। কারণ ভুট্টা খান ছিলেন অত্যন্ত বর্বর, অত্যন্ত কঠোর মনের মানুষ। তার কাছে দেশের আইন শৃঙ্খলা বড় ছিল না, তার কাছে বড় ছিল গণহত্যা। আর অ্যাডমিরাল এহসান বলেছিলেন এভাবে নিজেদেরই দেশে মানুষের উপর দমনপীড়ন করায় যে শাসন করা যায় না, যে কোনো দিনই আইন শৃঙ্খল ভেঙে পড়বে, যে কোনো দিন আইন শৃঙ্খল ভেঙে পড়তে পারে। এটা জানিয়েছিলেন তার অত্যন্ত অনুগত অ্যাডমিরাল এহসান। যে কোনো দিন আইন শৃঙ্খল ভেঙে পড়বে, যে কোনো দিন মানুষ বিদ্রোহ ঘোষণা করবে, যে তারা চাইবে পৃথক রাষ্ট্র গড়ে তুলতে। ইয়াহিয়া খানকে এই সতর্কবার্তা দিয়েছিলেন অ্যাডমিরাল এহসান। আমেরিকা যার বন্ধু, চীন যার সহায়, সেই অসীম ক্ষমতাধর এক টুকরো পূর্ব পাকিস্তানের ভীরু বাঙালি জাতিকে এত গুরুত্ব দেবেন কেন? এরকমই ভাবলেন ক্ষমতার মত্তে আস্ফালনকারী প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। তিনি পাল্টা নির্দেশিকায় এহসানকে বললেন, আপনাকে দিয়ে হবে না এই কাজ, ফিরে আসুন। টিক্কা খান ইয়াহিয়া খানের যোগ্য সঙ্গী। তিনি ঢাকায় পা দেওয়ার পরেই দেখলেন লক্ষাধিক মানুষের সমাবেশ শেখ মুজিবুর রহমানের সভায়। টিক্কা খান সেই রিপোর্ট দিলেন ইয়াহিয়া খানকে। তার পাশাপাশি একটি আলাদা রিপোর্টও লিখলেন তিনি। সেখানে বললেন, আমাকে আরও ফোর্স পাঠান জেনারেল, মাত্র 48 ঘন্টায় এই বাঙালি বাচ্চাদের স্রেফ গুড়িয়ে দেব, জীবনে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না তারা। ইয়াহিয়া খান বেজায় খুশি। এই তো চাই,
এরকমই একজন মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর চেয়েছিলেন তিনি। টিক্কা খানকে পাল্টা মেসেজ করলেন, ওয়েট করো, আমি দেখছি কত তাড়াতাড়ি পাঠানো সম্ভব ফোর্স। আর্মি হেডকোয়ার্টার্স রাওয়ালপিন্ডি, যেখানে সারাদিন সারা রাত পরপর দুদিন ধরে চলছে ফোর্স ডেভেলপমেন্ট আর রিসোর্স মনিটরিং মিটিং। পাকিস্তান প্রতিটি প্রান্ত থেকে চাওয়া রয়েছে ডিটেইলস তথ্য। কোনো ব্যারাক, কোনো রেজিমেন্ট, কোনো ক্যান্টনমেন্টে কত ফোর্স আছে, কোন ক্যান্টনমেন্টে, কোন ব্যারাকে, কোন রেজিমেন্টে কত ফোর্স আছে তা তিনি জানতে চাইলেন। তাদের কত দ্রুত পাঠানো সম্ভব সেটাও তিনি জানতে চাইলেন। অন্যত্র মানে একটা গন্তব্য ঢাকা, কোথায় পাঠাতে হবে না ঢাকায়। দুদিনের মিটিংয়ে শেষে তৃতীয় দিনে যে রিপোর্ট জমা পড়ল সেটা টিক্কা খানের কাছে পৌঁছাতে বেশি সময় আর লাগেনি। এদিকে টিক্কা খান আর ইয়াহিয়া খান অত্যন্ত ধীর স্থির মাথায় ভেবে রয়েছেন যে কবে এই বাঙালিদের, এই বাঙালি বাচ্চাদেরকে আমরা কি করব না, দেশ ছাড়া করতে পারবো, এমনভাবে শিক্ষা দেব যাতে এরা আর কোনোদিন মাথা তুলতে পারে না। কিন্তু কোনো বাছবিচার করবে না। মেজর একটি মানসিক ধাক্কা দেওয়াই কিন্তু আমাদের টার্গেট। সেটা যাতে মারাত্মক রকমের হয় সেটা কনফার্ম করবেন আপনি। ব্রিগেডিয়ার বললেন, জি জনাব, 9th ইনফ্যান্ট্রি ডিভিশন রেডি, এছাড়া 40 আর 16 স্ট্যান্ড বাই ফোর্স অফিসাররা বলছে এটাই যথেষ্ট। টিক্কা খান বললেন, তাহলে কবে মুভ করবেন আপনি? ব্রিগেডিয়ার বললেন, আগামীকাল। টিক্কা খান একটু ভেবে বললেন, ঠিক হ্যাঁ, उससे पहले जनाब जनरल कराची पहुंच जाना चाहिए। সেরকমই ঠিক হলো। ইয়াহিয়া খানকে বলা হলো, আগামীকাল 25শে মার্চ প্ল্যান করা হচ্ছে জনাব, আপনি তার আগে ঢাকা থেকে বেরিয়ে যান। ইয়াহিয়া খান রাজি। দাঁতে দাঁত চেপে বললেন, টিক্কা, এমন শিক্ষা দাও যে আর জিন্দিগিতে কেউ মাথা তুলতে না পারে পাকিস্তানের বিরুদ্ধে। টিক্কা খানের চোখ জ্বলে উঠল। বললেন, জি জনাব, 24 ঘন্টায় নিকেশ করে দেবো এদের। লিস্ট তৈরি করা হয়ে গেছে, কিভাবে অপারেশন হবে। পূর্ব পাকিস্তানের এই বাঙালি নিধন যজ্ঞের ব্লুপ্রিন্টের নাম দেওয়া হয়েছিল, আমরা সবাই জানি, অপারেশন সার্চ লাইট। এটা ছিল এর কোড নেম। তাদের লিস্ট ছিল 5টি। লিস্টে কী কী ছিল? লিস্ট 1 নম্বরে ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মিলিটারি ফোর্স আর ইস্ট পাকিস্তানের রাইফেলস, একই সঙ্গে থানায় পুলিশ, প্যারামিলিটারি, এদেরকে ধ্বংস করতে হবে। 2 নম্বর পয়েন্ট কী ছিল? জেলা আর টাউনে বিশেষ করে টার্গেট করা হবে হিন্দু ফ্যামিলি, যে পাড়ায় থাকে সেগুলোকে। কিভাবে বোঝা যাবে কারা হিন্দু কারা মুসলিম? আগের থেকেই তাদের বাড়ির গায়ে যে আমরা এইচ লিখে রেখে এসেছি, অর্থাৎ বোঝা যাবে যে তারা হিন্দু। নাম্বার 3, আওয়ামী লীগের যে কোনো পার্টি অফিস আর নেতাদের বাড়ি, সে যে ধর্মেরই হোক না কেন, সে তাদেরকে ধ্বংস করে ফেলতে হবে। নাম্বার 4, কলেজ, ইনস্টিটিউট, ইউনিভার্সিটি, হোস্টেল, হিন্দু, মুসলিম, বাঙালি ছাত্রছাত্রী, আবাসিক, সকলকে মারতে হবে। নাম্বার 5, আর সর্বোপরি অধ্যাপক, শিক্ষক, ডাক্তার, উকিল, লেখক, সমাজসেবী অর্থাৎ বুদ্ধিজীবী সম্প্রদায়, তাদেরকে একদম ধূলিসাৎ করে ফেলতে হবে। এই 5 ক্যাটাগরির মানুষকে সম্পূর্ণ খতম করে দিতে পারলেই কোনোভাবে আগামী দিনে প্রশাসন পরিচালনা কিংবা রাজনীতিতেও মাথা তুলতে পারবে না এই জাতি। সুতরাং প্রত্যেকটি ডিভিশনকে দায়িত্ব দেওয়া হলো কে কোন ক্যাটাগরিকে খতম করবে, কিভাবে অভিযান করবে। ইয়াহিয়া খান ঢাকা ছেড়ে চলে গেলেন। তার ফ্লাইট করাচিতে ল্যান্ড করার খবর এলো, কিন্তু জুলফিকার আলী ভুট্টো ইন্টারকন্টিনেন্টাল হোটেলে থেকে গেলেন। তিনি দেখতে চান অত্যাচারের দৃশ্য, দেখতে চান কিভাবে মানুষ মরে, আর তাতে যে তিনি কত খুশি হবেন সেটা তিনি মনে প্রকাশ করতে পারছেন না। তাই তিনি পাকিস্তান যাননি, তিনি ছিলেন পূর্ব বাংলাদেশেই।
ঢাকার ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার্স থেকে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান নির্দেশ দিলেন, অ্যাটাক করো তোমরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ধুম 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 শব্দ হচ্ছে। আতঙ্কিত এবং কৌতূহলী ছাত্রছাত্রীরা হোস্টেল থেকে বেরিয়ে আসছে সামনের দিকে। কি হচ্ছে এসব? একটু দূর থেকে দেখা যাচ্ছে M113 আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার আর একঝাঁক আসছে ইউনিভার্সিটির মধ্যে। প্রত্যেকটি জিপ মেশিন গান ফিটেড, সেগুলো ভিতরে ঢুকে আসছে। কেন? ছাত্রছাত্রীরা বিস্মিত। পাকিস্তানি সেনা সেটা তো আন্দাজ করা যাচ্ছেই, কিন্তু এখানে কেন তারা? এটা তো শিক্ষার জায়গা, এখানে তো কোনো সমস্যা আসার কথা নয়। ট্যাঙ্ক, জিপ আর আর্মার্ড ভেহিকেল মিলে একটা কালাম তৈরি করে নেওয়া হলো, ঠিক যেমন ইনফ্যান্ট্রি অ্যাটাকের সময় হয়েছিল, যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই যেটা হয়ে থাকে। আর তারপর সামনে দাঁড়ানো একঝাঁক পড়ুয়া শুনতে পেল একটি চিৎকার। সেটা হলো একটা নির্দেশ। কি ছিল সেই নির্দেশ? ফায়ার। তৎক্ষণাৎ গর্জে উঠল মেশিন গান। নির্বিচারে ছাত্রছাত্রীরা বিস্মিত মনে তাকিয়ে রইল। তারা তো প্রস্তুত ছিল না, তারা তো অপ্রস্তুতভাবে তারা দাঁড়িয়ে শুধু দেখা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। এইভাবে যে ইউনিভার্সিটিতে ঢুকে গুলি করা যায় সেটা তো তাদের মনেই আসেনি। পাকিস্তানি সেনাবাহিনী এটা কল্পনাই করা যায়নি যে তারা ইউনিভার্সিটির মধ্যে ঢুকে সমস্ত ছাত্রছাত্রীদের উপর গুলি চালাবে, গণহত্যা যে করবে তারা। টুপ টুপ করে দেহগুলি পড়ে যাচ্ছে মাটিতে। ছত্রভঙ্গ হয়ে যে যেদিকে পারছে ছুটছে, কেউ সিঁড়িতে, কেউ বাগানে, কেউ বারান্দা পেরিয়ে। ইউনিভার্সিটিতে এই ছেলেমেয়েরা পড়তে এসেছিল কোথা থেকে জানেন? ফরিদপুর থেকে, রাজশাহী থেকে, পাবনা থেকে, কিশোরগঞ্জ থেকে, বিক্রমপুর থেকে, আবার বরিশাল থেকে, আরও জানি কোথা থেকে। গুলি লাগছে বুকে, কারোর পায়ে, কারোর মাথায়, কারোর পেটে। বি ব্লক ক্লিয়ার তো হো গয়া জনাব, চিৎকার শোনা গেল এক অফিসারের মুখে। ক্লিয়ার হো গয়া মানে হলো আর কোনো ছাত্রছাত্রী বেঁচে নেই, সব খতম, সবাইকে মেরে ফেলেছি। সেই অফিসারের কপালে ঘাম, একটু যেন শ্বাস নিচ্ছেন। এতগুলো হত্যা যে করেছেন তিনি, এটা তো কোনো রকম সোজা কাজ নয়। মানুষ হয়ে মানুষকে মারছেন, তাও কি নিঃসহায়, যারা কোনো অন্যায় করেনি, যাদের মনে সরলতাই দেখা যায়, প্রকাশ পায়, তাদেরকে তিনি মেরেছেন। একটু তো মনে ঘাম, মুখে কপালে একটু ঘাম হবেনি, তবে আমার নিঃশ্বাসও ফেলছেন নিশ্চিন্তের। বাহ, একটা বড় কাজ আমরা করলাম, চিরকাল আমার নাম লেখা থাকবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে। অন্য প্রান্ত থেকে শোনা গেল পাল্টা নির্দেশ, ঠিক হ্যাঁ আপ সি ব্লক টার্গেট করো, কেউ যেন বাঁচতে না পারে। গদ্দার বাঙালি। রাত 11টা, ইউনাইটেড স্টেটস কনসুলেট অফিস, ঢাকা। আর্চার ব্লাড পাগলের মতো টাইপ করছে টেলিগ্রাম। তিনি এই অফিসের চার্জ দ্য অ্যাফেয়ার্স। আজ এর আগেও টেলিগ্রাম মেসেজ করেছেন তিনি অনেকবার আমেরিকা স্টেট ডেভেলপমেন্টকে, কোনো রেসপন্স তার যে পায়নি তিনি। আবার টেলিগ্রামে লিখেছেন তিনি, ইয়াহিয়া খানকে একটু বলুন একটু এসব থামাতে। এখানে গণহত্যা করে তিনি কি পাচ্ছেন? আর ইনি যে এভাবে গণহত্যা করছেন, এটা তো আশা করা যায় পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত এরকম নির্বিচারভাবে গণহত্যা কেউ, কোনো রাজাও করেননি। কিন্তু দরজায় কেউ হঠাৎ করে নক করলো। লিখতে লিখতেই আর্চার ব্লাড বলছে কাম ইন। আর্চার ব্লাড বলে উঠলেন কাম ইন। ঘরে ঢুকলেন জেন ম্যাকব্রাউড, আমেরিকার এই ঢাকা দূতাবাসের 3rd সেক্রেটারি। তার চোখে মুখে আতঙ্ক। স্যার, রাস্তায় M24 ট্যাঙ্ক নেমেছে। ব্লাড ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনি কি করবেন বুঝতে পারছেন না। একটা কঠোর মেসেজ লিখতে বসেছেন তিনি, যেখানে সরাসরি জানিয়ে দিলেন আমেরিকার তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এই চরম অত্যাচার কিভাবে মেনে নেওয়া যায়? কিন্তু ওয়াশিংটন থেকে কোনো উত্তর এলো না। শেখ মুজিবুর রহমান কোথায়? রাত 8টায় একজন রহস্যময় ব্যক্তি
তার বাড়িতে এসে একটা চিরকুট দিয়েছে। লোকটি ভারতীয় গুপ্তচর সংস্থার এক এজেন্ট। তিনি বলছেন মুজিবুর রহমানকে এখনই ঢাকা থেকে চলে যান, কারণ গোপন রিপোর্ট আছে পাকিস্তানি বাহিনী তার পরিবার সহ হত্যা করতে আসছে, আপনি পালান মুজিবুর সাহেব। মুজিবুর রহমান রাজি নন। তার জবাব, আমাকে না পেলে এরা আরও ভয়ঙ্কর অত্যাচার করবে সাধারণ মানুষদের উপর, আগুন জ্বালিয়ে দেবে ঢাকায়। আমি আমার নাগরিকদের ফেলে রেখে পালাতে পারি না। কয়েক ঘন্টা মধ্যেই দুটি জিপ ঝড়ের গতিতে ঢুকে পড়ল শেখ মুজিবের বাড়িতে। সোজা দুটি মেশিন গান নিশানা করা হলো তার দিকে। আমাদের সঙ্গে চলুন। কঠোর নির্দেশ কোথায়? কোথায় কঠোর নির্দেশ জানতে চাইলেন মুজিবুর রহমান। কমান্ডো বাহিনী জবাব দিলেন, কোনো রকম কমান্ডোর বাহিনী জবাব তো দেনই। ততক্ষণে এদিকে রাজারবাগ থানায় যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। পূর্ব পাকিস্তানের পুলিশ বাহিনীর সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে যে যুদ্ধ শুরু হলো, অসম যুদ্ধ। একদিকে সামান্য কিছু বন্দুক আর পিস্তল নিয়ে বাঙালি ফোর্স, অন্যদিকে পাক সেনাবাহিনী। থানার ছাদে শুয়ে প্রায় 5000 সেনাবাহিনী, যাদের সাথে লড়াই করছে কয়েকটি হাতে গোনা পুলিশকর্মী। কতক্ষণ তারা পারে? একটা সময় তারাও আত্মসমর্পণ করলো তাদের কাছে। মধ্যরাত পেরিয়ে গেছে। ফোন বেজে উঠল দিল্লিতে, যেখানে ইন্দিরা গান্ধী বসে ফোন রিসিভ করলেন। কি বলেছিলেন তিনি, কি তার ছিল কথা, এটা বলার আগে আমি একটা কথা আপনাদেরকে সকল শ্রোতা বন্ধুদের বলতে চাই। আচ্ছা, আপনারা বলুন, আপনারা নিজেরাই বলুন, একটা হাসপাতালে প্রসূতি বিভাগে যখন দুটি সন্তান জন্ম নেয়, তার মধ্যে কোনটি হিন্দু, কোনটি মুসলিম, কোনটি মুসলমানের সন্তান, কোনটি হিন্দুর সন্তান কি করে চিনবেন? জানলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানিয়েন। আদৌ কি তাদেরকে চেনা যায়? যদি যায়, কিভাবে যায় সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়েন। আমি অধীর প্রতীক্ষায় থাকবো এটাই জানার জন্য যে হ্যাঁ, এইভাবে চেনা যায়, এইভাবে বলা যায় যে এটা হিন্দুর সন্তান, এটা মুসলমানের সন্তান। আজ এই অবধি, পরে দেখা হচ্ছে তৃতীয় পর্বে। নমস্কার।